গুড ইভিনিং। আজকে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের একটা টপিকস নিয়ে আলোচনা করব। দেখো, আমি কিছু জিনিস নিয়ে এসেছি। তোমাদের মনে হচ্ছে থালা চামচ কিছু খাবার, যাই হোক, তো খাবারই বটে, কিন্তু এটা তোমাদের বা আমার খাবার নয়। এখানে যে ছবি তোমরা এই থালাতে যে কাগজের টুকরোগুলোর উপর কিছু কিছু স্যাম্পেল আছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, পরে আমি এগুলো আরো কাছ থেকে তোমাদেরকে দেখাবো। তো এই খাবারগুলো যেটা বললাম যে তোমাদের বা আমার জন্য নয়, এগুলো কোথায় আমরা ব্যবহার করি, কি বোর্ডে চিনতে পেরেছো? তো এগুলো কি কোথায় ব্যবহার করা হয়? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার। পরে এগুলো তোমাদেরকে আরো কাছ থেকে দেখিয়ে দেবো। বিভিন্ন ধরনের সার, এগুলো আমরা কোথায় ব্যবহার করি আমরা আলোচনা করব। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা বলো তো কি? এটা হচ্ছে একটা কীটনাশক। আরও একটা কীটনাশক তোমাদেরকে দেখাই। এগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন সবজি বা ফসলের ক্ষেত্রে। তাহলে আমরা সার ও কীটনাশক এই দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের পাঠ হচ্ছে সার ও কীটনাশক। সার ও কীটনাশক। সার ও কীটনাশক। তো তোমরা অনেকেই জানো যে আমরা সারকে বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করি। তো তোমরা বাড়ির বড়দেরকে জিজ্ঞেস করে একটা ধারণা পাবে যে তোমাদের বাড়িতে কোন কোন ফসলের ক্ষেত্রে কোন কোন সার প্রয়োগ করা হয়। আমি যেগুলো বহুল ব্যবহৃত যে চাষ আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয় ধান চাষ। তো চলো, ধান চাষ এবং সবজি, এছাড়াও ফুলের চাষ হয়। তো এই সমস্ত চাষগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত কি কি ব্যবহার করে থাকি তার একটা তালিকা বানাই। তাহলে প্রথমে লিখব ফসলের নাম। ফসল কি ব্যবহার করি, কেন ব্যবহার করি, আর তার উৎসটা প্রাকৃতিক না কৃত্রিম। প্রাকৃতিক না কৃত্রিম, আমরা এই আইডিয়াটা নেওয়ার চেষ্টা করব। তাহলে ফসল, কোন ফসল, কি ব্যবহার করি, কি ব্যবহার, আর কেন ব্যবহার, কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসি, যেটা বললাম যে পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি চাষ হয় ধানের। তো ধান চাষে আমরা কি ব্যবহার করি, কি ব্যবহার করি ধান চাষের ক্ষেত্রে। অর্থাৎ আমি যেটা আগে দেখালাম তোমাদেরকে বিভিন্ন প্রকার সার, এই সারগুলোর মধ্যে কোন কোন সার ব্যবহার করি তোমরা অনেকেই জানো বা বাড়িতে ব্যবহার করতে দেখেছো যে প্রতি বছরই চাষের সময় কিছু কিছু সার জমিতে দেওয়া হয়। তো যে সারগুলো তোমরা দিতে দেখেছো সেগুলো তোমরা এখানে লিখবে। আমি কিছু সারের নাম লিখে দিচ্ছি, তোমরা আরও এই তালিকাটাকে বড় করতে পারো। ইউরিয়া, দেখেছো একটা সাদা রঙের সার। আমি তোমাদেরকে ইউরিয়া সার দেখাবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা। এই যে এখানে আছে, এই যে সাদা রঙের যে সারটা, এটা আমি তোমাদের জন্য দোকান থেকে অল্প অল্প নিয়ে এসেছি। এই সারগুলো, এটা হচ্ছে ইউরিয়া সার। এরকম সাদা রঙের সার তোমরা বাড়িতে বিভিন্ন ফসলের ক্ষেত্রেই ব্যবহার করতে দেখেছো। শুধু ধান চাষ নয়, অন্যান্য চাষেও এই সারটা ব্যবহার করা হয়।
তো এই সারটা, এই যে সাদা রঙের যে সারটা দেখতে পাচ্ছ আশা করি, এই সাদা রঙের যে সারটা এর নাম হচ্ছে ইউরিয়া সার। তাহলে ইউরিয়াকে আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি? সার কেন ব্যবহার করা হয়? আমরা কি জন্য, চাষিরা কি জন্য সার ব্যবহার করে? বেশি পরিমাণে ফসল পাওয়ার জন্য। আর ফসল যদি আমাকে বেশি পেতে হয় তাহলে গাছের বৃদ্ধি ভালো হতে হবে। তাহলে গাছের বৃদ্ধি ও ফসলের উৎপাদন বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি ইউরিয়া। তাহলে গাছের বৃদ্ধি আর ও ফলনের বৃদ্ধি, তাই তো? এই দুটোর জন্যই আমরা ব্যবহার করি। তো ইউরিয়াটা কি বলছে, প্রাকৃতিক না কৃত্রিম? এই সারটা, যে সারটা দেখালাম তোমাদেরকে, যে এই যে সাদা রঙের যে সারটা, এই সারটা প্রাকৃতিক না কৃত্রিম? এটা কারখানাতে তৈরি হয়, তাহলে এটা একটা কৃত্রিম সার। কৃত্রিম। তাহলে বোঝা গেল ইউরিয়া সার আমরা কেন ব্যবহার করি এবং সেটার প্রকৃতি কী, অর্থাৎ তা প্রাকৃতিক না কৃত্রিম। এরপরে আরেকটা সার আমার কাছে আছে। এই সারটাও আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, বা ধান চাষের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এই দিকে যে সারটা আছে এর নাম হচ্ছে, একে বলা হয়, দোকানে বলে 10-26, কিন্তু পুরোটা হচ্ছে 10-26-26, 10:26:26। এটাকে দোকানদার শুধু এই দুটোই বলে থাকে, 10-26 বলেই পরিচিত, কিন্তু একে প্রকৃত এর নামটা হচ্ছে 10-26-26। তাহলে অনুপাতে দেখো লেখা আছে 10-26-26। এর মানেটা কি না, এই সারটার মধ্যে যে সারটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, যদি দেখতে অসুবিধা না হয়, আশা করি দেখতে পাচ্ছ, এই সারটায় এর নাম হচ্ছে 10-26-26, অনুপাত একটা দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো এটা অঙ্কের ব্যাপার আছে এখানে, যে 10-26-26 এই অনুপাতে কিছু উপাদান এখানে মিক্স করে এই সারটা তৈরি করা হয়েছে। এই উপাদানগুলো কি কি? এই উপাদানগুলো হচ্ছে এনপিকে। যে কোনো সারের, এই বিভিন্ন যে সার ব্যবহার করি তার মূল উপাদান হচ্ছে এনপিকে। এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম। তাহলে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম এগুলোই হচ্ছে সারের মূল উপাদান। এগুলোর এই তিনটেকেই বা কোনো একটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সার তৈরি করেছি এবং এই সারগুলো বাজারে পাওয়া যায়। তাহলে কোনো একটা উপাদানকে দিয়েও সার হতে পারে, আবার এই তিনটে উপাদানকে বিভিন্ন মাত্রায় মিশিয়েও সার তৈরি করা হয়। তাহলে যে 10-26-26 এর মধ্যে এগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামের অনুপাত। এটাকে দোকানদাররা, যদি দোকানে যাও কখনো সার কিনতে, দেখবে সেখানে 10-26 বললেই তোমাকে এই সারটা দিয়ে দেবে, অর্থাৎ আরেকটা 26 ওরা বলে না, 10-26-26। আরেকটা আমার কাছে সার আছে। তাহলে এর কি হলো, 10-26-26 একই কাজে আমরা ব্যবহার করি। সার ব্যবহার করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে গাছের বৃদ্ধি ও ফলনের বৃদ্ধি। তাহলে ফলনের উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহার করছি। উৎস কি হচ্ছে, প্রাকৃতিক না কৃত্রিম? এটাও কারখানাতে তৈরি হয়, তাহলে এটাও হলো কৃত্রিম সার। আরেকটা সার আছে দেখো আমার কাছে, এটাকে বলা হয় ডিএপি। এই সারটারও ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিএপি বলে দোকানে পাওয়া যাবে। একই কাজে ব্যবহার করা হয়। উৎস মানে প্রকৃতি কেমন, এটা হচ্ছে একটা কৃত্রিম সার। আরেকটা আমার কাছে আছে, এটাকে বলা হয় পটাশ সার। দেখো এইদিকে একটা ছিল, এর চেয়ে আরেকটু ডিপ কালারের আছে, এটা হচ্ছে পটাশ সার। কিছু সাদা সাদা, কিছুটা পিঙ্ক কালারের, দেখতে পাচ্ছ তো? এটা তোমরা বাড়িতে দেখবে অনেক সময়ই এই সারটা
বিভিন্ন ধান ছাড়াও অন্যান্য ফসলের ক্ষেত্রেও বিশেষত গম চাষ করার সময় বা সবজি চাষ করার সময় এই সারটার প্রয়োগ করা হয়। এর নাম হচ্ছে পটাশ সার। পটাশ, তাহলে নামটা থেকে বুঝতে পারছো যেই পটাশিয়াম আছে, তাহলে পটাশ এটাকে এই উদ্দেশ্য কি কেন ব্যবহার করা হয়, সরি এখানে কেনটা আসেনি, কেন ব্যবহার করা হয়? পটাশটাও একই হবে, গাছের বৃদ্ধি ও ফলনের বৃদ্ধির জন্য। এরও প্রকৃতি কেমন হবে? এটা হচ্ছে একটা কৃত্রিম সার। এরপরে আর একটা দেখো, এখানে একটা কালো মতো সার দেখতে পাচ্ছ? এই যে কালো মতো সারটা, এটা কি বলো তো? এটা হচ্ছে বিভিন্ন ধরনের পাতা, সবজির খোসা, এগুলোকে দিয়ে এই সারটা তৈরি করা হয়েছে। এর নাম জৈব সার। জৈব সার। তোমরা এই সারটার ব্যবহার দেখেছো? এরও উদ্দেশ্য কিন্তু কেন ব্যবহার করা হয় একই, ফলনের উৎপাদন বাড়ানোর জন্য। অর্থাৎ গাছের বৃদ্ধি ভালো হলেই ফলনের উৎপাদন বাড়বে, যেটা আগে বলেছি। তাহলে গাছের বৃদ্ধি ও ফলনের উৎপাদন বাড়ানোর জন্য জৈব সার ব্যবহার করছি। এর উৎসটা তাহলে কি হচ্ছে? আমি বললাম যে এটা তৈরি হয়েছে কি দ্বারা? বিভিন্ন উদ্ভিদের পাতা, ফসলের পরিত্যক্ত অংশ, বিভিন্ন সবজি, যে সবজি বাড়িতে নিত্য ব্যবহৃত হয় তার কিছু অংশ দেখবে ওই রান্না করার আগে মা যখন প্রসেসিং করেন খাবার, যখন ওই সবজি থেকে সবজি বানান তখন কিছুটা অংশ বা তার খোসাগুলো, বিভিন্ন সবজির খোসাগুলো ফেলে দেওয়া হয়। এগুলো থেকেই এই সারটা তৈরি করা হয়। তাহলে এর প্রকৃতিটা কি হবে? এটা হচ্ছে একটা প্রাকৃতিক সার। তাহলে এখানে এটা হলো প্রাকৃতিক। তো এই সারটার ব্যবহার তোমরা কেমন হতে দেখেছো? যারা গ্রামে আছো তারা এই সারগুলোর সঙ্গে পরিচিত আছো। তো এখানে যে এই কালো রঙের আমি সারটা দেখালাম, এই সারটার ব্যবহার তোমরা কেমনভাবে দেখেছো? মানে কত পরিমাণে ব্যবহার করা হয়? এটা কি সবার বাড়িতেই ব্যবহার করা হয়, নাকি আগে যে সারগুলো, এই চারিদিকে যে সারগুলো রাখা আছে সেইগুলো বেশি ব্যবহার করা হয়? আমার ধারণা তোমাদের প্রত্যেকের বাড়িতে, বেশিরভাগ বাড়িতে, প্রত্যেকের বলবো না, কেউ কেউ হয়তো সচেতন আছেন অনেক চাষি ভাই, যে তারা এখন বুঝতে পেরেছেন যে এই কৃত্রিম সারগুলোর পরিবর্তে এই প্রাকৃতিক সার বা জৈব সারের ব্যবহারের সুফলগুলো বুঝতে পেরেছেন। তাই ওনারা অনেকেই এই জৈব সারের ব্যবহার ধীরে ধীরে বাড়াচ্ছেন এবং সেটা একটা খুব ভালো লক্ষণ। এই জৈব সারের আমরা ব্যবহার যত বাড়াবো ততই সেটা পরিবেশের পক্ষে যেমন মঙ্গল, তেমনি আগামী প্রজন্ম যারা পরবর্তী দিনে এখানে আবার চাষবাস করবে তাদের ক্ষেত্রে জমিটা উর্বর থাকবে। তাহলে জৈব সারের পরে আমরা এই সারের গুণাগুণগুলো পড়ব। তাহলে তোমরা পরিচিত হলে কোন সারটা কেমন। এছাড়াও আরেকটা এরকম সার পাওয়া যায় ফুল চাষের ক্ষেত্রে বা লেবু, কাগজি, এই সমস্ত চাষ করার সময় একটা সার ব্যবহার করা হয় হাড়ের গুঁড়ো, বিভিন্ন প্রাণীর হাড়ের গুঁড়ো, মাছের যে কাঁটা, এগুলো থেকেও, ঝিনুক, শামুক, এগুলোর যে খোলাটা থাকে সেগুলো থেকে একটা হাড় গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায়। এই সারটাও বিভিন্ন ফুল ও লেবু, কাগজি এই সমস্ত চাষে ব্যবহার করা হয়। ওটাও হচ্ছে এক ধরনের প্রকৃতপক্ষে সেটাও হচ্ছে এক ধরনের জৈব সার। তাহলে জৈব সার এর ব্যবহার কিন্তু এখনও আমাদের রাজ্যে কম পরিমাণে হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের এই কৃত্রিম সারগুলোর ব্যবহার বেশি হচ্ছে, জৈব সারের ব্যবহার এখন পর্যন্ত কম হচ্ছে। তাহলে আমরা সার বুঝতে পারলাম, ইউরিয়া, পটাশ, ডিএপি, 10-26, আরেকটা সার আমি তোমাদেরকে দেখিয়েছি জৈব সার।
তাহলে জৈব সার এছাড়াও আরেকটা তোমাদের বলে দিই, প্রাকৃতিকভাবেই গরুর যে মল, যাকে আমরা গোবর বলি, এই গোবর হচ্ছে একটা জৈব সার। গোবরকে চাষি ভাইরা নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ করে বিভিন্ন ফসলের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। সেটা হচ্ছে একটা ভালো, মানে খুব ভালো উন্নত মানের একটা সার। তাহলে গোবর হচ্ছে একটা জৈব সার। তাহলে আমি এখানে যেটা বলতে চাইছিলাম, যে এই সারগুলোর মধ্যে এখন পর্যন্ত আমাদের রাজ্যে এই কৃত্রিম সারগুলোর বা অজৈব সারগুলো, এই কৃত্রিম অর্থাৎ অজৈব সারগুলোর ব্যবহার বেশি হচ্ছে। তো চলো এবার জেনে নিই এই অজৈব ও জৈব সার ব্যবহারের সুফল ও কুফলগুলি। যদি আমরা বেশি মাত্রায়, তাহলে এখানে আমি শুধু ধান চাষের ক্ষেত্রে বললাম, অন্যান্য চাষের ক্ষেত্রেও দেখবে এই সারগুলোকেই আমরা ঘুরে ফিরে ব্যবহার করি। বিভিন্ন শাকসবজি চাষে হোক বা ফুল চাষে হোক বা কোনো আলাদাভাবে কোনো তুমি ফলের গাছ লাগিয়েছো, সেখানেও এই সারগুলোকেই ঘুরিয়ে ফিরে ব্যবহার করা হয়। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম, যে জৈব সারের ব্যবহার আমরা যত বাড়াবো, সেটা যেমন আমাদের পক্ষে মঙ্গল, আগামী প্রজন্ম যারা পরে চাষ করবে তাদের পক্ষেও সেটা, এবং সেটা পরিবেশের পক্ষেও অত্যন্ত ভালো হবে। জৈব সারের ব্যবহার আমাদেরকে বাড়াতে হবে। কারণটা কি? এই জৈব সারগুলো মাটির কোনো ক্ষতি করে না, মাটিতে থাকা জীবাণুদের বংশবৃদ্ধিতে সহায়তা করে, মাটিকে রন্ধ্রযুক্ত হতে সাহায্য করে, অর্থাৎ মাটির মধ্যে গ্যাসের চলাচল ভালো হবে, মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। তাহলে এই যে উপকারী গুণগুলো আছে জৈব সারের, সর্বোপরি মাটির উর্বরতা বৃদ্ধি করে জৈব সার, এবং মাটির যে প্রাকৃতিক যে তার রসায়ন, তার কোনো বিঘ্ন ঘটায় না। তাহলে জৈব সার আমাদের পক্ষে বা এই পরিবেশের পক্ষে পরিবেশ বান্ধব। এই সারটা আমরা বাড়ালে জমির কোনো ক্ষতি হয় না, বরঞ্চ মাটি আরও উর্বর হয়ে ওঠে। তাহলে তোমাদের মনে হবে, তাহলে স্যার অজৈব সারগুলো কি মাটির উর্বরতা বৃদ্ধি করে না? অজৈব সারগুলোকেও আমরা ব্যবহার কেন শুরু করেছিলাম? ওই যে কৃষি বিপ্লব যখন আমরা চাইছিলাম, কৃষি বিপ্লবের সময় ফসলের উৎপাদন যে কোনোভাবে বাড়ানোর আমরা চেষ্টা করেছি, এবং তখনই এই অজৈব সারগুলোর ব্যবহার চাষিরা ব্যবহার করতে শিখেছেন এবং বেশি মাত্রায় এগুলোকে ব্যবহার করতে শিখেছেন। বেশি ফসল উৎপাদনের নেশায় অত্যধিক পরিমাণে এই সমস্ত অজৈব সারগুলোর ব্যবহার করতে শুরু করেছিল ওই সময় যখন কৃষি বিপ্লব হয়েছিল। তো তারপর থেকে এখনও চলে আসছে যে অজৈব সারগুলোর প্রয়োগ বেশি হচ্ছে। কারণটা কি? তাহলে এগুলোও নিশ্চয়ই মাটির উর্বরতা বাড়ায়, কিন্তু এর কিছু কিছু কুফল আছে। এই অজৈব সারগুলো বেশি মাত্রায় ব্যবহার করলে, ওই যেটা আমি একটু আগে বলছিলাম, যে জৈব সারগুলো মাটিকে রন্ধ্রযুক্ত করে, এই অজৈব সারগুলো মাটির এই রন্ধ্রগুলোকে হ্রাস করে। তাহলে মাটির মধ্যে গ্যাসের চলাচল, গ্যাসীয় পদার্থের চলাচল কমে যায় বা বাধাপ্রাপ্ত হয়। মাটিতে থাকা বিভিন্ন জীবাণুদেরকে মেরে ফেলে, বা অনেক ক্ষেত্রে তাদের স্বাভাবিক প্রজনন তাদের বিঘ্ন ঘটে। তাহলে এই হলো একটা কারণ। মাটিকে শক্ত করে তোলে, মাটির জল ধারণ ক্ষমতা কমিয়ে দেয়। তাহলে এইভাবে এই সারগুলো, অজৈব সারগুলো মাটির ক্ষতি করে। আরেকটা জিনিস, মাটির যে প্রাকৃতিক রসায়ন, অর্থাৎ মাটির মধ্যে যে যে উপাদানগুলো যে অনুপাতে থাকার কথা, এটাকে পাল্টে দিতে পারে এই অজৈব সারের অত্যধিক প্রয়োগ বা মাত্রাতিরিক্ত প্রয়োগের ফলে মাটির স্বাভাবিক রসায়ন পাল্টে যায়। যার ফলে কি হয়, সাময়িকভাবে আমরা বেশি পরিমাণে ফসল পেলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে জমির ক্ষতি হয়ে যায়। তাহলে অজৈব সারগুলো তাৎক্ষণিকভাবে আমাদের লাভ দিলেও, অর্থাৎ ফসলের উৎপাদন বাড়ালেও, দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে থাকলে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে জমির ক্ষতি হয়ে যায়। তাই অজৈব সারগুলোর পরিমাণ
কমানো উচিত এবং এই জৈব সারের উৎপাদন এবং তার ব্যবহার বাড়ানোর জন্য চাষিদেরকে পরামর্শ দেওয়া উচিত। যে এই অজৈব সার আরেকটা ব্যাপার, যে এই যে আমি তোমাদেরকে কৃত্রিম সারগুলো দেখাচ্ছিলাম, এই কৃত্রিম সারগুলোর দাম কিন্তু জৈব সারের চেয়ে অনেক বেশি থাকে। তাছাড়া জৈব সারগুলো চাষি ভাইয়েরা নিজের বাড়িতে খুব কম খরচে তৈরি করে নিতে পারবে। তাহলে জৈব সার ব্যবহার করলে একদিকে তো আমি জমির উর্বরতা বাড়াবই, ফসলের উৎপাদন পাবই, তার সঙ্গে সঙ্গে যে উৎপাদন খরচ এটা খুবই কম, তাহলে আমাদের আর্থিক সাশ্রয়ও হবে। তাহলে একদিকে আমি উন্নত মানের সার পাচ্ছি, তার সঙ্গে আমার আর্থিক লাভ হচ্ছে, তার সঙ্গে মাটির গুণাগুণ ঠিক থাকছে। তাহলে আমরা কোন সারটার ব্যবহার বেশি করব? জৈব সারের ব্যবহার বেশি করব এবং এই জৈব সার যাতে আরও বেশি পরিমাণে সবাই ব্যবহার করে এই জন্য সকলকে উৎসাহিত করার পাশাপাশি এগুলো জন্য ট্রেনিংও দরকার। চাষি ভাইদেরকে জৈব সার উৎপাদনের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা উচিত। তাহলে আমাদের লক্ষ্য হওয়া উচিত যাতে জৈব সারের উৎপাদন বৃদ্ধি পায়। তাহলে সার হলো, সার কাকে বলে? তাহলে উদ্ভিদের বৃদ্ধি ও ফসলের উৎপাদন বাড়ানোর জন্য যা ব্যবহার করি সেটাই হচ্ছে সার, তাই তো? তাহলে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা যা ব্যবহার করি তাই হলো সার। সার কত প্রকার দেখিয়ে দিলাম তোমাদেরকে, কৃত্রিম সার আর প্রাকৃতিক সার, বা তোমরা এইভাবে বলতে পারো অজৈব সার আর জৈব সার। তাহলে সার দু প্রকার, কি কি? জৈব সার আর অজৈব সার, এই দুটো মনে রাখবে। সার হলো সার দু প্রকার, একটা হচ্ছে অজৈব সার, আরেকটা হলো জৈব সার। উদাহরণ বলতে পারবে, প্রত্যেকটার দুটো করে উদাহরণ লিখে রাখবে, অজৈব সার ও জৈব সার। এরপর আরেকটা তোমরা এখান থেকে উত্তর করতে পারবে, জৈব সার ব্যবহারের সুফলগুলি কি কি, আর অজৈব সার ব্যবহারের বেশি ব্যবহারের কুফলগুলি কি কি, এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তাহলে সার নিয়ে আলোচনা হলো। এরপর আরেকটা জিনিস আমি তোমাদেরকে আগে যেটা দেখিয়েছিলাম সেটা দিয়ে আজকের আলোচনাটা শেষ করব। এটা কি বলো তো? এটা আমি একটু আগে দেখিয়েছিলাম, এটা হচ্ছে একটা ওষুধ। কি ওষুধ উদ্ভিদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি? এটা হচ্ছে একটা কীটনাশক। তাহলে কীটনাশক, এই কীটনাশক কেন ব্যবহার করা হয়? কীটনাশক নামটার মধ্যেই উত্তর কিন্তু বলে দেওয়া আছে, যেটা কেন ব্যবহার করা হয়। কীট নাশ করার জন্য, অর্থাৎ কীটকে দমন করার জন্য। তাহলে কীটনাশক অর্থাৎ কীটদেরকে, পোকাদেরকে দমন করার জন্য বা মারবার জন্য এটা ব্যবহার করা হয়। তো পোকাদেরকে আমরা মারতে যাব কেন? তো কিছু কিছু পোকা যাদেরকে আমরা ইনসেক্ট বলি, তারা এই ফসলগুলোর ক্ষতি করে। তাহলে ফসলের ক্ষতি আটকানোর জন্য বিভিন্ন সময় আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হয়। ঠিকঠাক ফসল পেতে গেলে চাষি ভাইয়েরা এই কীটনাশক ব্যবহার করে থাকেন। আমি এখানে একটা দেখিয়েছি, আরও অনেক কীটনাশক আছে। আরেকটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে একটা প্যাকেট, এটাও দেখো খুব সুরক্ষিতভাবে বাঁধা আছে। এটা আমি তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। এখানে লেখা আছে কার্বোফিউরান। এটা হচ্ছে একটা কীটনাশক, কার্বোফিউরান। খুব ক্ষতিকর। এটা কিন্তু সবসময় বাড়ির যেখানে সেখানে বা বাচ্চাদের নাগালের মধ্যে রাখা উচিত নয়, অত্যন্ত ক্ষতিকর। তাহলে এই কীটনাশক কাকে বলে? যে সকল পদার্থ কীট দমনে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কীটনাশক। তাহলে কীটনাশক তোমরা যারা গ্রামে আছো তারা দেখেছো বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এরকম কীটনাশক ব্যবহার করা হয়। কয়েকটা নাম তোমরা মনে রাখবে। নামগুলো একটু খটোমটো আছে, তোমরা তোমাদের টেক্সট বইটা একটু দেখে নেবে।
আর বারবার পড়বে, দেখবে এগুলো মুখস্থ হয়ে যাবে। প্যারাথিয়ন, প্যারাথিয়ন, মেলাথিয়ন, অল্ড্রিন, যেটা দেখালাম তোমাদেরকে কার্বোফিউরান, কার্বোফুরান, আরও আছে কার্বারিল, কার্বারিল, এগুলো হচ্ছে কিসের নাম? বিভিন্ন ধরনের কীটনাশক। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কি কীটনাশক, কীটনাশক, বিভিন্ন ধরনের কীটনাশক। প্যারাথিয়ন, মেলাথিয়ন, অল্ড্রিন, কার্বোফিউরান, কার্বারিল, আরও আছে জিঙ্ক ফসফাইড ইত্যাদি। তাহলে এইগুলো, এই কীটনাশক কেন ব্যবহার করি? যে ভালো ফসল পেতে গেলে ফসলকে আক্রমণ করে বিভিন্ন ধরনের পেস্ট ও ইনসেক্ট, এই সমস্ত ইনসেক্টদেরকে বা কীটদেরকে ধ্বংস করার জন্য বা দমন করার জন্য চাষি ভাইয়েরা যে রাসায়নিক বস্তুটি ব্যবহার করেন তাকে বলা হয় কীটনাশক। এটা নিয়েও একটা তথ্য তোমাদেরকে দেব। যেগুলো আমি তোমাদেরকে দেখালাম, যে দুটো কীটনাশক, এগুলো হচ্ছে কিন্তু কৃত্রিম। এখানেও আমরা যদি জৈব কীটনাশকের ব্যবহারের দিকে এগোই তাহলে সেটা পরিবেশ বান্ধব হবে। এই যে কীটনাশকগুলো, কৃত্রিম যে সমস্ত কীটনাশকগুলো বা এই রাসায়নিক যে বস্তুগুলোকে আমরা এই কীট দমনে ব্যবহার করি, এগুলো পরিবেশের পক্ষে ক্ষতিকর। এগুলোরও ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে। অতিরিক্ত মাত্রায় কীটনাশক বা যখন তখন অল্প কিছু হয়েছে বেশি মাত্রায় কীটনাশক ব্যবহার করে আমরা অনেক সময় পরিবেশের ক্ষতি করছি। তোমাদের মনে থাকবে, মনে হয় ক্লাসে আগে বলা হয়েছিল, স্প্রিং সাইলেন্ট বলে একটা বই লেখা হয়েছিল। শ্রীমতী রেচেল কারসন, রেচেল কারসন একটা বই লিখেছিলেন। বইটার নাম হচ্ছে স্প্রিং সাইলেন্ট। এই বইটির কথা আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে শ্রীমতী রেচেল কারসন যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম ছিল স্প্রিং সাইলেন্ট। এই বইটার নামটা একটু মনে রাখবে, তোমাদের টেক্সট বইয়ে আছে স্প্রিং সাইলেন্ট। এই বইটি লিখেছিলেন শ্রীমতী রেচেল কারসন। তো উনি বলেছিলেন ডিডিটি ব্যবহারের কুফল সম্পর্কে আমাদেরকে সচেতন করার বার্তা দিয়েছিলেন উনি তার এই স্প্রিং সাইলেন্ট বইটির মধ্যে। ওখানে উনি ব্যাখ্যা করেছিলেন যে ডিডিটি হচ্ছে একটা কীটনাশক। এই ডিডিটির বেশি ব্যবহারের ফলে উনি লক্ষ্য করেছিলেন বিভিন্ন পাখি এবং কচ্ছপের ডিমের যে খোলসটা, এই খোলাটা পাতলা হয়ে যাচ্ছে। তাহলে ডিমের খোলাটা পাতলা হয়ে গেলে কি হবে? ওই পাখি যখন ওই ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করে, অর্থাৎ ডিমের উপর বসে তা দেয়, তখন খোসাটা যদি পাতলা হয় তাহলে ডিমটা অনেক সময় ফেটে যায়, যার ফলে কি হচ্ছে? পাখিদের বংশ বিস্তারে বাধার সৃষ্টি হচ্ছে। এবং উনি আমাদেরকে সাবধান করে দিয়েছিলেন, যদি এইভাবে আমরা কীটনাশকের ব্যবহার করতে থাকি তাহলে এক সময় আমাদের এই বসন্তে যে পাখির কলরব শোনা যায়, সেই কলরব হয়তো আমরা শুনতে পাবো না। এবং তিনি যেটা বলেছিলেন সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে শুধু এটা পাখি এবং কচ্ছপের ক্ষেত্রে নয়, আরও অন্যান্য যে সমস্ত আমাদের উপকারী পতঙ্গ আছে তাদেরও স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করে এই সমস্ত কীটনাশক।
বিশেষত মৌমাছি পরাগ মিলনে সহায়তা করে, এটা তো আমরা সকলেই জানো। কিন্তু এই মৌমাছির সংখ্যাও ইদানিং কমতে শুরু করেছে, অনেক জায়গায় বেশি পরিমাণে কমে গেছে। দেখা যায় কি, যে সমস্ত অঞ্চলে এই কীটনাশকের ব্যবহার বেশি হচ্ছে সেখানে কিন্তু এই মৌমাছিরা থাকছে না। তাহলে মৌমাছির সংখ্যা যদি কমে যায় তাহলে কি হবে? পরাগ মিলন ব্যাহত হবে। আর পরাগ মিলন যদি ব্যাহত হয় তাহলে আমি যতই সার দিই আর যতই কীটনাশক প্রয়োগ করি, ফসলের উৎপাদন আর আমরা বাড়াতে পারবো? বিভিন্ন ফসলের ক্ষেত্রে, বিশেষত যে সমস্ত ফসলগুলোতে বা যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে পরাগ মিলনে সাহায্য করে পতঙ্গ, সেই সমস্ত ফসলগুলোর ক্ষেত্রে কি হবে? পরাগ মিলন বিঘ্নিত হওয়ার কারণে আমরা সেই ফসলটা ঠিকঠাক পাবো না, তাই তো? তাহলে আমাদেরকে এই কীটনাশকগুলোর ব্যবহারও নিয়ন্ত্রণ করতে হবে। অনিয়ন্ত্রিতভাবে এই কীটনাশকগুলো ব্যবহার করতে থাকলে আগামী দিনে ওই শ্রীমতী রেচেল কার্সন যা বলেছিলেন ওনার স্প্রিং সাইলেন্ট বইয়ে, যে আগামী দিনগুলোতে আমরা এই বসন্তে যে পাখির কলরব শুনতে পাই, শুধু বসন্ত কেন, যে কোনো সময়েই এইগুলো থেকে আমরা বঞ্চিত হব। তাই আমাদেরকে এটা নিয়েও গুরুত্ব দেওয়া উচিত যে আমরা এই কীটনাশকের ব্যবহার কিভাবে কমাতে পারি, এবং এখানে এই কীটনাশকগুলোর পরিবর্তে যদি আমরা জৈব কীটনাশকের দিকে এগোতে পারি। কিছু কিছু বর্তমানে বিভিন্ন ধরনের জৈব কীটনাশকও বাজারে পাওয়া যাচ্ছে, তো এগুলোর ব্যবহার বাড়াতে হবে। জৈব কীটনাশক তৈরি করার দিকে আমাদেরকে এগোতে হবে। তাহলে কি হবে? এই পরিবেশের যে স্বাভাবিক বাস্তুতন্ত্রের যে স্বাভাবিক গঠন তা ঠিক থাকবে। আরেকটা ব্যাপার, যে এই কীটনাশকগুলো অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে এগুলো আবার আমাদের শরীরেও চলে আসতে পারে বিভিন্ন মাধ্যম দিয়ে, বায়ু এবং জলের মাধ্যমে গিয়ে জলকে দূষিত করে, জলের মধ্যে থাকা বিভিন্ন জলজ প্রাণীদের মাধ্যমে, ওই খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আমাদের শরীরেও এসে পৌঁছাচ্ছে এই কীটনাশকগুলো। বর্তমানে আমাদের রক্ত পরীক্ষা করলে বিভিন্ন ধরনের কীটনাশকের উপস্থিতির প্রমাণ পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের মানব স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই এই কীটনাশকগুলোর ব্যবহারে আমাদের সচেতন হওয়া উচিত। তাহলে বোঝা গেল সার ও কীটনাশক কী। আজকে আমরা এখানেই আলোচনাটা শেষ করব। আগামী দিনে আমরা এর পরবর্তী যে টপিকসটা তোমাদের আছে প্রসাধনী, এটা নিয়ে আলোচনা হবে, একটু তোমরা দেখে রাখবে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করি।